আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, নুরনগর অবদা মাধ্যমিক শিক্ষা নিকেতন খুলনার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানেই আছো নিরাপদ এবং সুস্থ আছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর জ্যামিতির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমরা জ্যামিতি নিয়ে একটু আমাদের সবার মনে একটা ভীতি কাজ করে। সেটা হচ্ছে জ্যামিতি পরীক্ষায় আসলে কেমন অ্যান্সার করবো, কারণ হচ্ছে এখন তো সৃজনশীল আসে। কিন্তু এটাও সত্যি যে আমরা জ্যামিতি নিয়ে যতটাই ভয় পাই না কেন, জ্যামিতি কিন্তু ঠিক ততটাই সহজ। শুধুমাত্র আমাদের এক্ষেত্রে একটু বুঝে পড়তে হবে, মুখস্থ করা চলবে না। আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বা 9 পর্যন্ত আমরা যে সমস্ত উপপাদ্যগুলো পড়ে এসেছি, সেগুলো সংযোগ হয়ে হয়ে এক একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হয়ে আমরা কিন্তু জ্যামিতিগুলো উপপাদ্যগুলো আমরা ইজিভাবে সলিউশন করতে পারি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জ্যামিতি নিয়ে আলোচনা করবো, একটা উপপাদ্য নিয়ে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তোমরা ক্লাস 8-এ থাকতে নিশ্চয়ই এটা শিখেছো। অনেকে আবার এটা অ্যাভয়েড করে যাও, কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদের পরিমিতিতে যেমন কাজে লাগবে, ত্রিকোণমিতিতে কাজে লাগবে। এটা সহ সারা জীবন তোমাদের এটাকে সাহায্য করবে তোমাদের নেক্সট নলেজটাকে বৃদ্ধি করতে। আচ্ছা, আজকে আমি তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে আছে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে? আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য বিভিন্নভাবে প্রমাণ করা যায়। আমরা আজকে প্রমাণ করব ত্রিভুজের সাহায্যে। ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য। তার আগে আমি পিথাগোরাসের উপপাদ্যের যে মেন একটা মজার বিষয় আছে সেটা তোমাদের সাথে ডিসকাস করছি। ঠিক আছে? দেখো, আমরা স্বাভাবিকভাবে জানি এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এটাকে আমরা কি বলি? ভূমি বলি। এটাকে কি বলি? লম্ব। আর এটাকে অতিভুজ। যদি আমরা দেখি যে এটার ভূমি কত হতে পারে, ভূমি যদি 3 হয় সেন্টিমিটার, সেন্টিমিটার লিখতে পারি। অতিভুজ যদি 5 সেন্টিমিটার হয়, আর লম্ব যদি 4 সেন্টিমিটার হয়, কার কোনো সমস্যা থাকবে না? হতেই পারে। এখন এইটার আমরা যদি আরেকটা জিনিস কল্পনা করি, দেখো এই ভূমিটার উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এটার উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, কি হবে? বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান। ভূমিটার উপরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তার ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। একইভাবে এটা লম্বর উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, সেটার স্কয়ার করলে কি হবে? 4 স্কয়ার, তার মানে হচ্ছে 16। দেখো, এটার অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এটা। এটার উপরে যদি আমরা একটা কি করি? বর্গক্ষেত্র অঙ্কন করি একইভাবে, তাহলে এটা কত হয়? 25। কারণ আমরা জানি বর্গের সূত্র হচ্ছে তার বাহু স্কয়ার। এবার দেখো, এটাকে যখন আমি করলাম, একটা জিনিস ঘটবে, তোমরা দেখতে পাবা 9 + 16 কত হয়? 25। আবার এখানেও হয়েছে কি? 25। বিজ্ঞানী পিথাগোরাস করলেন কি? এইটাকে দেখলেন যে আমরা যদি এই দুইটার উপরে কোনো বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে আমরা ওই যে অতিভুজটা পাই, ওইটার বর্গক্ষেত্রের সমষ্টি সমান হয়ে যাচ্ছে। দেখেছো? এটা একটা মজার বিষয়, কিন্তু এটা মজার বিষয় প্রথমেই প্রমাণ করলেন বিজ্ঞানী পিথাগোরাস, এবং তার নাম অনুসারে এই উপপাদ্যটার নামকরণ করা হয়েছে। উনি একজন গ্রিক বিজ্ঞানী ছিলেন। আচ্ছা, তাহলে এটার উপপাদ্যটা কেমন হবে? উপপাদ্যটা হবে হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজে, কোনো সমকোণী ত্রিভুজের কোন কোনটা সমকোণ? এখানে দেখো, আমরা জানি এই কোণটা, কারণ একটা ভূমির উপরে লম্বভাবে দণ্ডায়মান কোনো রেখা যদি থাকে, সেখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা কি হয়েছে? 90 ডিগ্রি হয়। যেমন আমি যদি এখান থেকে সোজা মাটির নিচে চলে যাই, 100 হাত মাটির নিচে চলে গেলাম, সেখানে একটা কোণ উৎপন্ন হবে মাটির সাথে, সেখানে কত ডিগ্রি হবে? সেখানে হবে 90 ডিগ্রি। আমি এখান থেকে আকাশে চলে গেলাম ডিরেক্ট, তাহলে ওখানেও কিন্তু আকাশের সাথে, যদি আকাশটা এখানে একটা পজিশনে হয়, তাহলে সেখানেও একটা কোণ উৎপন্ন হবে। সেটা কত ডিগ্রি হবে? সেটাও কিন্তু 90 ডিগ্রি। আমি এখান থেকে স্পাইডারম্যানের মতো, তোমরা যে স্পাইডারম্যান বলো, এখান থেকে ডান দিকে বা বাম দিকে যা সোজাসুজি যদি তীর্যকভাবে যদি এখানে যায় ফোকাস করি, সেখানেও কত ডিগ্রি কোণ হয়? 90 ডিগ্রি। তোমরা হয়তো মনে করছো ম্যাডাম হচ্ছে এখনো পয়েন্টে আসছি না, কিন্তু এগুলো বেসিক নলেজ। কারণ আমাদের যখনই আমাদের উপপাদ্য পরীক্ষা আসবে, আমাদের ক খ গ প্রশ্ন থাকে, সেখানে কিন্তু আমাদের সাধারণ কিছু প্রশ্ন থাকে জ্ঞানমূলক, সেখানে তোমাদের এগুলো খুবই হেল্প করবে। এজন্য এটা বিস্তারিত তোমাদেরকে বলছি। ঠিক আছে? আচ্ছা, এখানে কত ডিগ্রি কোণ হয়েছে? এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমি এইটার নাম দিচ্ছি এ বি সি।
সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। ঠিক আছে, তাহলে কি হলো, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। আজকে আমরা এই ত্রিভুজের সাহায্যে এইটা প্রমাণ করব, কারণ এটা খুবই একটা ইজি একটা প্রসিডিউর, যেটা তোমাদের খুবই সহজ লাগবে আমি আশা করছি। আচ্ছা, আমরা মেন যে প্রশ্নটা পিথাগোরাসের উপপাদ্যটা, সেখান থেকে বিশেষ নির্বাচনটাকে লিখতে পারি খুবই সহজ প্রসিডিউরে। কিভাবে, যে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর কিছু নাম দিব, নামটা কি দিচ্ছি দেখো, বিসি সমান সমান এ, এসি সমান সমান বি, আর এবি সমান সমান সি নাম দিয়ে দিলাম, কারণ আমার প্রমাণের সুবিধার্থে। ঠিক আছে, মনে করি এটা। আর প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে বলেছি, অতিভুজের উপর, তার মানে হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহু কি কি আছে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সংক্ষেপে আমাদের দেখো, দ্যাট ইমপ্লাইজ করছে কি, বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেহেতু আমরা নাম আগে থেকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার তাকাও, আমাদের হচ্ছে সবসময় উপপাদ্যের ক্ষেত্রে আমরা কিছু অঙ্কন করি। অনেকের প্রশ্ন হচ্ছে কেন আমরা এই অঙ্কনগুলো করব। অঙ্কন করি হচ্ছে প্রমাণের সুবিধার্থে, যাতে আমরা প্রমাণটা খুব সহজেই করতে পারি। এখানে আমরা প্রমাণের সুবিধার্থে কিছু অঙ্কন করব। কি করছি দেখো, বিসি বাহুকে একটা নির্দিষ্ট পর্যন্ত বর্ধিত করছি। কি পর্যন্ত, বিসি বাহুকে কোন পর্যন্ত করছি, বিডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এসি সমান এবি সমান করে সিডি হয়। ঠিক আছে, এবি সমান হচ্ছে সিডিটা হয়, সেরকম করে আমি অঙ্কন করলাম। এবার দেখো, বিডি এর উপর আরেকটা লম্ব আঁকছি। সেই লম্বটা কেমন হচ্ছে, যেন এই বাহুটার সমান হয়, বিসির সমান হয়। বিসির সমান করে একটা লম্ব আঁকলাম, সেই লম্বটার নাম দিলাম হচ্ছে ইডি বা ডিই। ওকে, এবার আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা সিই আর এ ই যোগ করি। ঠিক আছে, এটা যোগ করে দিই। এবার হচ্ছে আমার অঙ্কনের কাজ সম্পূর্ণ হলো। এবার আসছি আমরা পরের ধাপ, গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে আমাদের প্রমাণে চলে আসছি। প্রমাণে দেখো, আমরা কিন্তু অনেকগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি। কয়টা ত্রিভুজ হয়েছে কেউ বলতে পারছো তো? 1 2 3, তিনটা ত্রিভুজ হয়েছে। আমরা প্রথমে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কোনটা, এটা এবং এটা, কারণ এটা যে ত্রিভুজ হয়েছে কিনা সেটা তো আমাদের প্রমাণ করে এসে তারপরে আসছি। তার আগে আমরা দেখছি এটা আর এটা, এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করি। মনে করি মাঝখানের পার্টটা নাই, অমিট মনে করো, এখানে নাই। তাহলে কি আছে, এটা আর এটা, দুইটা ত্রিভুজ আছে, ওইটা নিয়ে আমি কাজ করছি। কি কি আছে, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই এ। এই দুইটা ত্রিভুজে কি কি আছে দেখো, আমরা কিন্তু অঙ্কন করে এসেছিলাম। কি কি অঙ্কন করেছিলাম, এবি, এবি কার সমান ছিল, সিডি, সিডি এর সমান ছিল, ছিল কি না? আচ্ছা, আবার দেখো বিসিটাও সমান ছিল। বিসিটা কার সমান ছিল, বিসি সমান সমান ডিই সমান হচ্ছে, আর কার সমান, ওটা ছিল এ। ঠিক আছে, আবার দেখো অন্তর্বৃত্ত একটা কোণ আছে এখানে 90 ডিগ্রি, আমরা শুরুতে ধরে নিয়েছিলাম এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানেও কত ডিগ্রি হয়েছিল, 90 ডিগ্রি, কারণ লম্ব যেখানে হয়, আমি দেখো প্রশ্নের শুরুতে কিন্তু তোমাদের ডিসকাশনের শুরুতে বলেছিলাম যে একটার উপরে লম্ব যদি হয় সেখানে কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি কোণ হচ্ছে, 90 ডিগ্রি। দেখো তাহলে আমরা এখানে কোণ পাচ্ছি কি, অন্তর্ভুক্ত কোণ বি এ বি সি কোণ সমান সমান সি ডি ই কোণ। এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ। ঠিক আছে, আমরা ক্লাস 6 7 এ থেকে একটা জিনিস শিখে এসেছিলাম যে অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, বা একটা ত্রিভুজের বা দুইটা ত্রিভুজের যদি আমি কম্পেয়ার করি, যে বাহু বাহু আর কোণ যদি সমান থাকে, তাহলে ত্রিভুজ দুটাকে কি বলা হয়, সর্বসম। উপপাদ্য অনুসারে করেছিলাম। তাহলে আমরা দুইটা ত্রিভুজ যেটা ছিল এ বি সি, ত্রিভুজ সর্বসম বলতে পারছি সি ডি ই। ত্রিভুজ দুটি সর্বসম পেয়ে যাচ্ছি। সর্বসম মানে কি, সব সময় সমান, তার মানে হচ্ছে এই হাত আর এই হাত সর্বসম। দেখাচ্ছি দেখো, এই হাত আর এই হাত সর্বসম, মানে এই হাতের মতো এই হাত সমান সমান, এটাও যেখানে আছে এটাও সেখানে থাকবে।
সব কয়টা সমান সমান থাকবে। সর্বসম মানে হচ্ছে সেটা। তাহলে হচ্ছে আমি যে বাহু বাহু পেয়েছি, অন্য যে ত্রিভুজের বাহু আর একটা বাহু বাকি থাকলো, সেটাও অবশ্যই কি থাকবে, সমান থাকবে। তার মানে এটা আর এটা কি থাকবে, সমান হবে। তার মানে এসি সমান সমান সিই সমান সমান বি হচ্ছে। আচ্ছা, তারপরে আরো একটা জিনিস পাচ্ছি, দেখো এই বাহু যখন সমান পাচ্ছি তখন আমরা কি পাচ্ছি, দেখো এই বাহুগুলো আমরা অটোমেটিকলি কি পাচ্ছি, সমান পেয়ে যাচ্ছি। আর তাহলে আমরা এর মাঝখানে আমরা কি অন্তর্ভুক্ত যে কোণগুলো, তাহলেও কি পাচ্ছি, সেটা সমান পাচ্ছি। বাহু সমান হয়ে গেল। আর কি কোণ বাকি থাকলো, এখানে একটা কোণ এসেছে, দেখেছো কি কোণটা, বি সি এ কোণ, এই কোণটা আর এই কোণটাও কি থাকবে, তাহলে সমান হবে। বি সি এ কোণ সমান সমান ই সি ডি কোণ, ই সি ডি কোণ, এটাও কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। আর এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে ত্রিভুজের যখন আমি সর্বসম পেয়ে গেলাম, এবার খেয়াল করে দেখো আমরা আমাদের প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই উপপাদ্যের 3টে স্টেপ ছিল। ফার্স্ট স্টেপটা আমরা কমপ্লিট করেছি যে এই ত্রিভুজের সমান, এই ত্রিভুজ সর্বসম, তার মানে সব দিক থেকে সমান। এবার আসছি আমরা এটা যে একটা ত্রিভুজ না হয়ে এটা কিন্তু একটা অন্যরকম একটা ফিগার এসেছে। সেই ফিগারটা কি ফিগার, এটা হচ্ছে কোনো বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম কি, এটা বোঝার জন্য এটাকে আমরা দেখছি। কিভাবে খেয়াল করছি দেখো, এটা হচ্ছে এবি লম্ব বিডি, দেখতে পাচ্ছি এবি লম্ব বিডি। আবার কি, আবার দেখতে পাচ্ছি ডিই, এই যে ডিই এটাও লম্ব হচ্ছে কি বিডি, ডিইটাও লম্ব কিন্তু বিডি। যখনই দেখতে পাচ্ছি যে দুইটা কোনো চতুর্ভুজে দুইটা বাহু যদি সমান্তরাল থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা একটা ট্রাপিজিয়াম। কোনো চতুর্ভুজে দুইটা বাহু সমান্তরাল রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারছি, ট্রাপিজিয়াম। আর দেখো আমরা কেন ট্রাপিজিয়াম আরো বলতে পারছি, কারণ এবি আর ডিইটা এখানে কিন্তু সমান্তরাল রয়েছে, এবি আর ডিইটা কিন্তু সমান্তরাল রয়েছে, এটাকে আমরা সেজন্য কি বলতে পারছি, এটা একটা ট্রাপিজিয়াম। এরপরের স্টেপটা খুবই ইজি, যেটা তোমরা সহজেই প্রমাণ করতে পারবে, শুধুমাত্র বীজগণিতের নিয়ম অনুসারে করতে হবে। আমাদের দুটো স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথমে কি হলো, আমি আবার একটু মনে করার চেষ্টা করি যে দুইটা ত্রিভুজ সর্বসম, সেটা করলাম, এবং এটার যে কি আকার হয়েছে সেটা প্রমাণ করছি, মানে এটা কমপ্লিট করে আসলাম। নেক্সট যে স্টেপটা 3 নম্বর স্টেপ, সেটা হচ্ছে এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গিয়েছে। এবার দেখব যে আমার প্রমাণটা কতদূর কাছাকাছি। এটা জাস্ট আমার বীজগণিতে কিছু ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন দেখো, তার আগে আমি একটু তোমাদের একটা জিনিস বলে আসি, আর একটু শোনো। তোমার কাছে 50 টাকার একটা নোট আছে, ঠিক আছে? আচ্ছা, আর একজন তার কাছে 20 টাকার একটা নোট, আর একটা 20 টাকার নোট, আর একটা 10 টাকার নোট আছে। কত টাকা হলো টোটাল? 50। এটা ছোট মানুষের হিসাব, কিন্তু একই রকম। দেখো হয়েছে 50 টাকা। তাহলে আমি এই 50 টাকা আর এই 50 টাকা একই বলতে পারি, বা দুইজন সমান ধনী ব্যক্তি বলতে পারি। একই রকম করেই দেখো, এটা একটা ট্রাপিজিয়াম হয়েছে। আমি কি এখানে লিখতে পারি ট্রাপিজিয়ামটার নাম দিচ্ছি এ বি ডিই, এ বি ডিই এর ক্ষেত্রফল সমান সমান কিসের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল সমান পাচ্ছি হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এটা কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস এখানে একটা ত্রিভুজ হয়েছে, এটার ক্ষেত্রফল। এটা কি এ সি ই এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রফল প্লাস এখানে আরেকটা ত্রিভুজ হয়েছে, সেটা কি ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল পাচ্ছি, কারণ যে 50 টাকা দেখে এসেছি। আচ্ছা, এটা যখন লিখেছি, এবার আমার জানতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তোমরা ক্লাস 8-এ থাকতে শিখেছো। এইটা জ্যামিতির শুরুতেই ছিল তোমাদের। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু এখানে কি কি, এবি প্লাস ডিই, এবি প্লাস ডিই গুণ মধ্যবর্তী দূরত্ব, এই যে সমান্তরাল যে দুটো বাহু তার মধ্যবর্তী দূরত্ব কি কি, বিডি। ঠিক আছে? আবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা ক্লাস 5 থেকে শিখে এসেছো, কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সেটা লিখছি হাফ ইনটু ভূমি কত এখানে বিসি, উচ্চতা হচ্ছে এবি। ঠিক আছে? এ একটা প্লাস আবার হচ্ছে এটার ক্ষেত্রফল এসিই,
হাফ ইন্টু ভূমি হচ্ছে সিই, উচ্চতা হচ্ছে এসি, প্লাস হাফ ইন্টু এটা কি সিই, সিডিই, সিডি এর ক্ষেত্রফল হচ্ছে ভূমি, যদি আমি এটাকেও ধরতে পারি, এটাও পারি, তুমি যেহেতু এটা 90 ডিগ্রি, এটা ধরো সিডি গুণ ডিই হয়েছে। আচ্ছা, এবার তাকাও, আমি হচ্ছে যেহেতু সিম্বলিক্যাল মানে কিছু সংকেত দিয়ে এসেছিলাম এ বি সি ক্যালকুলেশনের সুবিধার্থে, দেখো আমি কিভাবে করছি। হাফ ইন্টু এবি মানে কত আছে, এবি 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 কোথায়, এখানে সি প্লাস ডিই হচ্ছে এ, বিডি বিডি মানে এটা। মজার ব্যাপার হচ্ছে ডিইটাকে কিন্তু বিডিকে আমরা দুই ভাগে লিখতে পারি, বিসি প্লাস সিডি পারি। বিসি প্লাস সিডি মানে হচ্ছে এ প্লাস সি, কোনো সমস্যা নাই। হাফ ইন্টু বিসি কোথায়, বিসি হচ্ছে এই যে এটা হচ্ছে এ, এবি কোথায়, এবি হচ্ছে এটা, এবি হচ্ছে সি, একটা হয়ে গেল, প্লাস হাফ ইন্টু সিই, সিই কোথায়, সিই সিই এটা, এটার এটা যেহেতু সমান ছিল, এটা তো অবশ্যই বি, বি গুণ এসি কোথায়, এসি 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 বি, এসি বি হলো, প্লাস হাফ ইন্টু সিডি সি প্লাস ডিই এ হয়েছে। এবার দেখো আমি কিন্তু আর কিছুই করছি না, আমি কিন্তু পিকচারটা দেখে দেখে ক্যালকুলেশনগুলো করে যাচ্ছি। সিম্পলি পিকচার দেখে দেখে যখন ক্যালকুলেশন করে যাচ্ছি তখন আর কোনোই সমস্যা হওয়ার কথা না। এবার সাধারণত তোমরা যে বীজগণিতের ক্যালকুলেশন আছে সেটা করে দিচ্ছি। দেখো হাফ ইন্টু এখানে এ প্লাস সি, সি প্লাস এ একই কথা, এটার একটা সূত্র হয় কি, সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার সমান সমান হাফ ইন্টু এসি থাকলো এসি প্লাস হাফ বি স্কোয়ার প্লাস হাফ এসি। এবার তাকাও, আমি এই হাফটা এখানে রেখে দিচ্ছি, কোনো সমস্যা নেই, বা এই পাশ থেকে হাফটাকে রেখে দিয়ে করলে সমাজ সুবিধা হয়। আচ্ছা হাফটা রেখেই দাও, সমস্যা নেই। হাফ ইন্টু সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার। এখানে তাকাও, এখানে আছে না, এখানে হাফ এসি, এখানে হাফ এসি, কয়টা এসি হয়? আচ্ছা দরকার নেই, তুমি এখান থেকে হাফ কমন নিয়ে নাও, এসি এটা তোমরা ক্যালকুলেশন যে যেভাবে পারো করতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই। এই পাশে হাফ, এই পাশে হাফ, ক্যালকুলেশনটার জন্য আমি উঠাই দেওয়ার জন্য হাফটাকে কমন নিয়ে নিয়েছি। থাকলো কি কি, সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার সমান সমান এসি প্লাস বি স্কোয়ার প্লাস এসি। ঠিক আছে, এবার দেখো এখানে তাকাও, এসি এসি কয়টা এসি হলো, 2ac, এখানে আমি 2ac লিখতে পারি, কোনো সমস্যা নাই। হাফ কিন্তু আমি আগেই উঠিয়ে দিয়েছি, উঠাই দেওয়ার সময় সাইডে নোট দিবে, কিভাবে দিবে, যে 2 দ্বারা গুণ করে, ঠিক আছে, 2 দ্বারা গুণ করে। আচ্ছা এরপরে দেখো এখানে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে 2ac-টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি, আমি উভয় পক্ষ থেকে ক্যান্সেল করব তাই, 2ac, দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যায়, 2ac, ঠিক আছে, এটা এটা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি থাকলো, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। আমার প্রমাণ করা পিথাগোরাসের উপপাদ্য কি ছিল, আমার প্রমাণ করতে চেয়েছিলাম কি, বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি কি পেয়েছি? হ্যাঁ অবশ্যই পেয়েছি। তার মানে কি, আমার কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। আশা করি তোমাদের এই উপপাদ্যটা এখন বুঝতে সমস্যা হবে না। তোমরা এটাকে আস্তে আস্তে রিভিউ করবে, বারবার প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস ছাড়া কখনোই কোনো কিছু ওভারকাম করা যায় না। তোমাদেরকে বারবার বলি, যখনই তুমি প্র্যাকটিস ভুলে যাবে, ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা তুমি বারবার রিভাইজ না করলে সেটা প্র্যাকটিস হয় না, ঠিক আছে। আর এইটা আমি শুরু থেকে যতটুকু বললাম, এটা যদি তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে আশা করি তোমাদের পিথাগোরাস উপপাদ্য সম্পর্কিত যতগুলো প্রশ্ন আসবে পরীক্ষায়, তোমাদের ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত তোমাদের আর কোনোটাই সমস্যার সমাধান করতে অসুবিধা হবে না। তোমরা সবাই যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।